অর্জুনদা, যে কোনো দল বদলের সময় অনেকে থাকেন পুরনো দলে অথবা যে দলে আপনি যোগ দিচ্ছেন যারা খুশি হন না। যেমন ধরুন, আমি দেখছিলাম বিজেপির আপনার সময় ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন ফাল্গুনী পাত্র, তিনি এখন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। তিনি বললেন আপনি জয়েন করার পর যে বারবার দল বদল করলে মানুষ সেটা ভালোভাবে নেয় না। এই ধরনের সমস্যা থাকবে নতুন দলে? ওটা হয়, ওটা নিয়ে খুব বড় সমস্যা। কিভাবে মেটাবেন? মিটে গেছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, জানে তো যারা 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 এই লড়াইটা লড়ছে, তৃণমূলের ওখানকার তৃণমূল মানে পার্থভৌমিকের তৃণমূল, পার্থভৌমিকের তৃণমূলের বিরুদ্ধে যে লড়ছে, যে কর্মীরা ডিপ্রাইভ হচ্ছে, রোজ রোজ মার খাচ্ছে, জেল যাচ্ছে, তারা ফাল্গুনীদিকে বুঝিয়ে দিয়েছে কি আমাদের এই পরিবারের মধ্যে এই লড়াইটা চলে না, এই পরিবারের যারা মুখিয়ারা ফাইনাল করে সেটাই হয়। আচ্ছা, আমার পরের প্রশ্নে আসবো যে নিঃসন্দেহে ব্রিগেডে আপনার যারা অনুগামী, আপনি বলছেন আগেই বুঝে গেছিলেন, কিন্তু আপনার যারা অনুগামী তাদের মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেস একটা গুগলি দিল, যে প্রার্থী তালিকা ওই ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষিত হলো যেখানে অর্জুন সিংয়ের নাম নেই। আমি যদি বলি যে আপনিও কম বড় গুগলি দেননি, কেন এই কথা বলছি, আমার তারিখটাও মনে আছে, 2019 সালের 12ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন, তারপর প্রেস কনফারেন্স। তিনি বলছেন একদম ঘোষণা করে অন ক্যামেরা, আমরা লাইভ দেখাচ্ছি, যে ঝাড়গ্রামে আমাদের অবজারভার হলো অর্জুন সিং। এই ঘোষণা যখন করছেন, আপনি বৈঠক শেষ করে শটান চলে গেছেন এয়ারপোর্টের পথে, বিমান ধরে দিল্লিতে যোগদান। আমি দ্রুত একবার, যেহেতু এত নাটকীয়ভাবে ঘটনাটা ঘটেছিল, একবার দেখাবো ঠিক কী ঘটেছিল। ঝাড়গ্রামে আমাদের অবজারভার অর্জুন সিং। অর্জুন কোথায়? দেখে নাও, অর্জুন সিং। আপনিও কম বড় গুগলি দেননি কিন্তু সেদিন। রাজনীতিতে গুগলি চলে, আপনি যদি যে গুগলি দেবেন, তা আমি তো ফাস্ট বোলিং করবো না, আমিও গুগলি দেব। আপনি যদি ফাস্ট বোলিং করবেন তখন আমিও ফাস্ট বোলিং করবো। আপনি যেভাবে চলবেন সেভাবে আমি চলবো। আমি তো বলছি আমি পলিটিশিয়ান, আমাকে পলিটিক্স করতেই হবে। আপনি গুগলি দেবেন, আমি ভাববো কি আমি চুপ করে দেখবো, এটা হয় না। পলিটিক্সে সব কিছু সম্ভব। আপনি গুগলি দেবেন, আমিও গুগলি দেব। কিন্তু ধরুন কয়েক মাস আগে বা কয়েক সপ্তাহ আগে যারা তৃণমূল কংগ্রেসে থেকে আপনার সম্পর্কে গুন্ডা, কখনো বিকাশ বসুর খুনের সঙ্গে যুক্ত, একেবারে দাগি আসামি, এইরকম কথা বলছিলেন, তারপরে দেখলাম আপনি যোগ দেওয়ার পরে আপনারই চারপাশে তারা বসে প্রেস কনফারেন্স করছে, তো এতে অস্বস্তি হয় না যে 2 সপ্তাহ আগে এই লোকটা আমার নামে এই বলছিল? এরম একটা খারাপ লাগা থাকে না? খারাপ লাগার তো কোনো ব্যাপার নেই। এইটা বলে আপনি বিশ্বাস করবেন না, 2001 সালের আগে প্রত্যেকটা ব্যারাকপুর এলাকায় কোনো একটা ঘটনা ঘটলে সিপিএম স্লোগান দিত, এই ঘটনা করালো কে? অর্জুন সিং, ভীম সিং, আমার ছোট ভাইয়ের নাম করে করে আমি এমএলএ হয়ে গেলাম। এমএলএ পরে চেয়ারম্যান হলাম, তারপরে এমপি 4বার এমএলএ হলাম। দেখুন ব্যারাকপুরের এমন একটা মাটি, সেখানে আপনি কারো নামে রোজ মিথ্যা বলতে কেউ বিশ্বাস করে না। বেশ, ব্যারাকপুরের এমন একটা মাটি যেখানে কৌস্তব বাগচি রোজ প্রায় বলতেন বিভিন্ন জনসভায় যেখানে সুযোগ পেতেন যে অর্জুন সিংয়ের দুষ্কৃতী যোগাযোগ আছে। কালকে দেখলাম ব্যারাকপুরে আপনার সঙ্গে একই মঞ্চে দুজনেই এখন বিজেপিতে। ব্যারাকপুরের এমনই একটা মাটি। কি কাউকে আপনি দুষ্কৃতী বলুন বা কাউকে ভালো লোক বলুন, এটা কোনো ডিপেন্ড করে না। আপনি ভাবেন কি যদি মাইকে আমি কারো নামে বলি, আর প্র্যাকটিক্যাল যদি সঠিক না হয়, সে মানুষটা শুনবে আর শুনে বলবে এই মিথ্যা কথা বলে চলে যায়। আমি একটা ঘটনা বলি, আমার নিজের জীবনের ঘটনা। প্রিয়দা ভাষণ দিয়েছিলেন ওই মেট্রো চ্যানেলে, 1-1.5 ঘন্টা ধরে কন্টিনিউ। প্রিয়দা ভালো ভাষণ, অসাধারণ বক্তা ভাষণ দিচ্ছিলেন, সবাই শুনছি। আমার পাশে তখন আমার বয়স কম, অনেক কম বয়স, কিন্তু পলিটিক্স মানে আমি শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে এসেছিলাম যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে, বাবার সঙ্গে, আমার তখন ছোট, তো তখন একটু নলেজ হয়েছে। আমি আমার বাবা কিন্তু প্রিয়দার সঙ্গে টিমটা করতেন, সুদীপ দা, প্রিয়দা একদম। তো আমার পাশে একজন বয়স্ক লোক ছিলেন, উনিও মন দিয়ে ভাষণ শুনলেন। যখন ভাষণটা শেষ হলো, লোকটা বললেন দারুণ মিথ্যা কথা বলে চলে গেলেন। এইসব নিয়ে মানুষ কি দেখে, মানুষ তৎকালীন কে লোকটাকে পায়, রাত্রিবেলা 2টোর সময় ফোন করলে ফোনটা কে তুলবে? কোনো মানুষের কাছে যাব, সেই মানুষ আমাকে হসপিটালে ভর্তি করাচ্ছে কি করাচ্ছে না। মানুষ কিন্তু দেখুন সবাই
সবাই চায় আমি আমার ফ্যামিলি নিয়ে বাঁচি। কেউ সব পলিটিক্সে কাকে একটা ভোট দিতে হবে সে ঠিক করে নেয় ভোটের সময়, লাস্ট 3 দিন আগে ভোট ঠিক হয়। আমরা যে রোজ বক্তব্য দিই এই করি ওই করি, ভোট ওইসব ব্যাপার না, 3 দিন আগে ঠিক হয় ভোট কাকে দেবো। অর্থাৎ অর্জুন সিং বলছেন যে আপনার ইউএসপি হচ্ছে সেইটা যে আপনি মানুষের কাছে, আপনি যে দলেই থাকুন না কেন, মানুষ এক ফোনে অর্জুন সিং বা তার পরিষেবা পাবে। 100%। এটা সব থেকে বড় ক্যারেক্টার কি আপনি মানুষকে কত এন্টারটেন করছেন। আমি থাকি না থাকি, আপনি আমার অফিসে যান, একটা সার্টিফিকেট চাইবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। জিজ্ঞাসা করবেন, একটা কাউন্সিলর কাছে বিনা পয়সা নিলে সার্টিফিকেট দেয় না, বিনা পয়সা। বিপজ্জনক, মানে না খতিয়ে দেখে সার্টিফিকেট। অনেকবার আমাকে সিবিআই নিয়ে ডেকেছিল একবার, তখন আমি ছিলাম তখন ফার্স্ট টাইম এমএলএ। সিবিআই কোনো একটা অপরাধী কোনো সার্টিফিকেট নিয়ে গেছিল, তখন ছবি দিয়ে হতো না। তো আমাকে বললো আপনি এই লোকটাকে, ছবি তো বড় অপরাধী। আমি কি করে জানবো, আপনার পিছনে একটা বাড়িতে দাউদ ইব্রাহিম বসে আছে, আমি কি করে জানবো কি ওই দাউদ ইব্রাহিম আছে ওখানে বসে, ও যদি কোনো ঘটনা অঘটন না ঘটে। অর্থাৎ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আপনি দল মত রং যাচাই করা কিচ্ছু দেখেন না। ম্যাটার না এটা। আমি তো কাউ চাকরি দিতে পারবো না দাদা, আমি কারো মানে খুব পয়সা দিতে পারবো না। আমি সার্টিফিকেট দিলে যদি সেই মানুষটা কোনো কাজে লাগে তো কি যায় আসে। আইটি একদিন আমাকে এয়ারপোর্ট থেকে নামছি, আইটি একটা অফিসার ফোন করছে, আরে আপনি সবাইকে এই আধার কার্ডের জন্য সই করে দিচ্ছেন। আমি কি করব, আমার তো এই কাজ আছে, আপনি যাচাই করুন কে সত্যি কে মিথ্যা, এটা আমার দেখার কাজ নেই। জনপ্রতিনিধির কাজটাই এইটাই হলো। আচ্ছা বেশ, অর্জুন সিং বলছেন যে মানুষের পরিষেবা ক্ষেত্রে তিনি এতটাই উদার যে তিনি কোন দলে থাকলেন বা কি বললেন সেটা অত বড় ফ্যাক্টর হয় না। আমি অর্জুন দাকে দুটো জিনিস দেখাবো। এক হচ্ছে 2019 সালের 14ই মার্চ অর্জুন দাই বলেছিলেন যে মা মাটি মানুষ এখন মানি মানি মানি। আবার 22 মে, দুটোই 22, তৃণমূলে ফিরে এলেন, তিনি বললেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। পরপর মা মাটি মানুষ अब सिर्फ মানি 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 रह गई है। ঘরের ছেলে ছিলাম, সেই ঘরে ফিরে এসেছি। অর্থাৎ অর্জুনদা আপনি কি বললেন, কোন দলে থাকলেন সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার যে মানুষ তার বিপদের সময় আপনার এলাকার মানুষ জনপ্রতিনিধি হিসেবে আপনাকে পাচ্ছেন কিনা, তাই তো আপনার ফর্মুলা। 2021 বলেছিলাম, আপনি দেখবেন 2021 সালে মানুষের এমন আমার উপরে প্রেসার আসলো কি দাদা আমাদের বাঁচান, তো গভর্নমেন্টের বিরুদ্ধে লড়তে হচ্ছে। সেই লড়াইটা আপনি তো পুরো বাংলায় 40 জন খুন হয়েছিল, সিবিআই কোর্ট অর্ডার দিয়েছিল, তার মধ্যে 2 জন আমার জেলাতে নাম আছে, বালু জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, আপনি দেখেছেন। সেই সময় মানুষের পরিস্থিতি অত খারাপ হয়ে গেছিল। আজকে কেন আমাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে এই মানে চেঞ্জ হওয়ার পরেও। আপনি সকালে কাউকে পাঠান, আপনার লোক মাঝে মাঝে আমাদের বাইট নিতে যায়, ওরা ঢুকতে চান্স পায় না আমি যেখানে বসে আছি। মানুষ দেখে কি করেন আপনি, ওটাই ফ্যাক্টর আছে। একটা জনপ্রতিনিধি হওয়ার জন্য ফ্যাক্টর কাজ করে ওটাই, নাহলে 2019 আমি কি করে জিততাম বলতো। 17 দিনে ভোট করেছিলাম, কোনো সেইভাবে সংগঠন তৈরি হয়নি। আপনাকে দুটো উদাহরণ দিয়ে, আপনি যেহেতু 19-এর কথা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দীনেশ ত্রিবেদী 2 লক্ষ ভোটে জিতবে, 1। 2 হচ্ছে আপনি 42টা সিটের একমাত্র প্রার্থী যিনি ভোটের দিন সন্ধেবেলা রেজাল্ট বেরোনোর আগে বিজয় মিছিল বের করেছিলেন। এই আত্মবিশ্বাস কি ওই মানুষ থেকে পাওয়া? 100%। আপনি বিশ্বাস করবেন না সুমনদা, আমি কোনো বুথে যদি 2 মিনিট দাঁড়িয়ে দেখে নিই তো আমি বলে দেবো এই বুথে আমি অত লাইনের মধ্যে কত % লোক আমাকে ভোট দেবে। আপনি বিশ্বাস করবেন, আমি ভোটার স্লিপ লিখতাম, আমি পোস্টার লাগাতাম, আমি মাইকে প্রচার করতাম। আমি রাজনীতিতে উড়ে এসে বসিনি, আমি রাজনীতি খুব বেস লেভেলে করি, ট্রেড ইউনিয়ন করা লোক, এক একটা মানুষের প্রত্যেকটা কাজ আমি করা লোক। আমার কাছে পয়সা না থাকলে আমি ধার নিয়ে লোককে দিয়ে দিই। 22 লক্ষ টাকা দিয়ে একটা মহিলাকে ট্রিটমেন্ট করিয়েছি, 22 লক্ষ টাকা, আমডাঙ্গা। তখন আমি মানে সেই মহিলা না পুরুষ এটাও জানতাম না। অ্যাপোলো হসপিটালে 22 লাখ টাকা দিয়ে আমি তাকে অপারেশন করিয়েছিলাম, মানে পুরো বডিতে। এই টাকা জোগাড় করা তো সেটাও দেখুন, আমার কি আছে, আমি বলছি আমার ফ্যামিলিটা বিজনেস করে শুরু থেকে, বাবা তার গ্র্যান্ডফাদার, আমরা জুট মিলে এমনি ওখানে কেন, আমাদের 90% লোক চাকরি দেওয়া, তার 3 জেনারেশনের আগে আমার বাবা চাকরি দিয়েছে, আমার গ্র্যান্ডফাদার চাকরি দিয়েছে, আমার দাদু চাকরি দিয়েছে।
আমি আপনার বাবা এবং সেই ট্র্যাডিশনে, কংগ্রেসি রাজনীতি, সেই ট্র্যাডিশনে আসবো। কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস অর্জুন দা, যেদিন আপনি তৃণমূলে এসেছিলেন, আপনি আমার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বসেছিলেন, একটা কথা বলেছিলেন যে সুমনদা, রাজনীতি এর নাম আছে, রাজনীতি মানেই সমঝোতা। আমার মনে পড়ে গেছিল সুব্রত মুখোপাধ্যায় বলতো যে রাজনীতিতে অনেক কিছু করতে হয়, আর এটা রাজনীতি, আমরা কেউ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী নই। আমি একবার দ্রুত দেখে নেব যে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ওই দল বদলের দিন অর্জুন সিং বসে কি বলেছিলেন। আমি বারবার বলি যে এটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট। দেখুন, 4 মাস আগে 30শে জানুয়ারি এবছর ব্যারাকপুরে গান্ধীঘাটের অনুষ্ঠান, মাননীয় রাজ্যপালের পাশে আপনি বসে আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রী, তিনি এলেন, একেবারে শটান মঞ্চে উঠলেন না, কার্যত বয়কট করলেন এবং ক্যামেরার সামনে বলছেন, আমি রাজ্যপালকে বলেছি মঞ্চে উঠব না, কারণ আপনার পাশে একটা দাগি ক্রিমিনাল বসে আছে, তার নাম অর্জুন সিং। আমি কালকে দেখছিলাম প্রেস কনফারেন্সে জ্যোতিপ্রিয় মল্লিক, বালুদা আপনার পাশেই বসে আছেন, হাসি হাসি মুখে আপনাদের কথা হচ্ছে। আপনাদের মধ্যে ব্যাপারটা কি সেটেল হয়ে গেল তাহলে? রাজনীতি এরই নাম আছে, রাজনীতি নামটাই হলো সমঝোতা। হ্যাঁ, রাজনীতিতে কখন 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 কে কি বলে আর কখন কে কি বলে না, এটা নিয়ে প্রশ্ন থাকে সবারই। হ্যাঁ, কিন্তু এটা প্রশ্ন বেশি দিন চলে না। আপনি যে কথাটা বলছেন তারপরে বালুদার সঙ্গে আমার কথা হয়, হ্যাঁ, তো ওটা ঠিক আছে, রাজনৈতিক মঞ্চ একটা জায়গা বলতে হয়, সে বলতে হয়। আজকে একটা সময় আমি তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে করেছি, তারপরে বিজেপিতে গেলাম, বিজেপি থেকে এমপি হয়েছি, এমপি হওয়ার পরে আবার বিজেপি থেকে চলে এসেছি আমি তৃণমূল কংগ্রেসে। এটাও একটা রাজনৈতিক পরিপ্রেক্ষে আমাকে চেঞ্জ করতে হলো। অনেক রকম কথা দুদিন ধরে বলছি, কি কেন গেছি, কেন এসছি, কি কারণে বলছি। কিন্তু আমি বলছি, আপনি তো কোনো মানে মাঝারি স্তরের নেতা নন, একেবারে যখন বিজেপিতে ছিলেন, তার আগে যখন তৃণমূলে ছিলেন, প্রত্যেকটা সময় ভোটে জিতে পদাধিকারী, এবং আপনার যে টক্কর, আমি সোজা শব্দ ব্যবহার করছি, যে টক্কর, সেটা কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনের আগে মঞ্চ থেকে আপনাকে গুন্ডা গদ্দার বলছেন, আবার আপনিও পাল্টা তাকে গদ্দার শব্দ ফিরিয়ে দিচ্ছেন, অর্থাৎ একেবারে শীর্ষ স্তরে আপনার সংঘাত ছিল। সেই সংঘাতটা মিটলো কি করে? মানে আমি বলছি, আপনি বলবেন যে রাজনীতিতে এমনই হয়, কিন্তু জিনিসটা তো সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আবার তৃণমূলে ফিরিয়ে নেওয়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি উত্তরীয় পড়িয়ে আপনাকে ব্যাক করিয়ে নিচ্ছেন, ম্যাজিকটা কি? যে সবার জীবনে এরকম হয় না। যারা বড় লোক হয় তারা ছোটদেরকে অ্যাডজাস্ট করে নেয়, ছোটদের ভুল ভ্রান্তিটাকে ক্ষমা করে দেয়, এটাই তো নিয়ম আছে। আমার কিছু ভুল ছিল, আমার সেই সময় যে পার্টির যারা যে কারণে আমি বেরোলাম, সেই লোকটাই আজকে এই পার্টির সঙ্গে নেই, আমি চলে এলাম, তো এইসব হতে থাকে। আর ভুল ভ্রান্তি হয়েছিল, যে ভুল ভ্রান্তিটাকে মিটিয়ে দেওয়া হয়েছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করেছিলেন, এখন কি নরেন্দ্র মোদী ক্ষমা করলেন? নরেন্দ্র মোদী আমাকে আগে থেকেই ক্ষমা করে দিয়েছে। অমিত শাহ নাকি আপনার পিঠে হাত দিয়ে কথা বলেন, এত স্নেহ করেন। ওনার বিশ্বাস আছে আমার উপরে, আমার বিশ্বাস আছে। আর একটা কথা আমি না বলে থাকতে পারছি না, বালুদা আমাকে বলেছিল খুনি, বালুদা জেলে, আমি আপনার সামনে বসে আছি। তো মানুষকে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য কিছু পলিটিশিয়ানকে দেওয়া, যেরকম বলে না 2 লাখ ভোটে, কম ভোটে হারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। 37,000 ভোটে বোধহয় আপনি জিতলেন। আমি একটা জিনিস মনে করি, আজকাল যারা যে রিজনাল পার্টি, যে এজেন্সি ভিত্তিক যে পার্টি হয়ে গেছে না, তাদের একটা প্রবলেম আছে। তারা ভাবে কি সব কিছু ওরাই বুঝে। এই পার্থভূমিকরা অভিষেক ব্যানার্জিকে বলেছিল বা দিদিমণিকে বলেছিল, অর্জুন সিং তো একটা বাজে লোক, ওকে তো, কারণ অন্য ছিল। অর্জুন সিং বাজে লোক হলো এই যে লুটপাটেরা করে না, তাদের আমার থাকলে এদের প্রবলেম হয়। এই যে বহুতল বাড়ি ভেঙে গেল, কত আমাদের এলাকা বহুতল বাড়ি ভাঙবে, ওই পুকুরের উপরে বাড়ি তৈরি হয়েছে, ভাঙবে, দেখবেন কি। সব থেকে বেশি আপনি বিয়ালের আমি চ্যালেঞ্জ করি, মানে আপনি বলছেন যে বহু মানুষের জীবন জীবিকা, জীবন সব থেকে বড় কথা, মানে সংকটের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষে সব থেকে বেশি যদি বেআইনি বাড়ি তৈরি হয় আমাদের পশ্চিমবাংলা হয়। আপনি বিশ্বাস করবেন, আপনার তো অনেক রিসার্চ আছে, আপনারা অনেক রিসার্চ করেন,
আপনি বিএলআরও কাছ থেকে বাংলার যে সব এই সিস্টেমটাকে যে কত পুকুর ছিল আর কত আছে রাতারাতি ক্যারেক্টার। কিন্তু অর্জুনদা আপনিও একসময় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন, তো তখন এর বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিলেন? আপনি খবর নেবেন কত পুকুর উপড়ে দিয়েছি, যখনই খবর পেতাম কত কেস করেছি, কত মামলা। আপনার আমলের বিরুদ্ধেও বহু দুর্নীতির অভিযোগ আছে ওইখানে। দুর্নীতি অভিযোগ করতে পারেন, দুর্নীতি প্রমাণ করা। আমি যদি পুকুর ভরাট করে আমি যদি টাকা তুলি সেটা একটা প্রমাণ হবে। আর আমি তৃণমূল ছাড়ার পরে আমার এগেন্সটে দুর্নীতি মামলা চলে এলো, সেটা একটা আলাদা জিনিস। আর তা সত্ত্বেও আমাকে 1 মিনিটের জন্য কোনো জায়গায় ঢুকাতে পারলো। যদি আমি কিন্তু ধরুন আপনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে এখন যা যা বলছেন সেগুলোও তো অভিযোগ, সেগুলোও তো কোনো জায়গায় প্রমাণ হয়নি। আমার কাছে তো প্রমাণ আপনার কাছে নিয়ে এসেছি। আমি যে 2 দিন আগে বললাম না, হ্যাঁ, কি শিবু হাজরা শেখ শাহজাহানের ডাইরেক্ট কানেকশন টু নৈহাটি। হ্যাঁ, আপনি তো প্রায় একটা রেল লাইন করে রেল লাইন আছে নৈহাটি টু বালু মল্লিক আর পার্থ ভৌমিক এই এলাকায় বাকিবুর রহমান থেকে নিয়ে আপনার শেখ শাহজাহান থেকে নিয়ে বারিক বিশ্বাস থেকে নিয়ে এই পুরো নেক্সাসটা তারা চালাচ্ছে আজকে দীর্ঘদিন ধরে। বালু মল্লিক আর আপনি দেখেছেন 2 দিন আগে নারায়ণ গোস্বামী আপনার চ্যানেলের সামনে কি বলছে, এবং লজ্জা লাগে তৃণমূল করছি আমি। আবার মানে ও মেন ক্রিয়েটার, নেক্সাস চালানো মেন ক্রিয়েটার, ওর রিওয়ার্ড দিল। এর আগে ও পিডব্লিউডি চালাতো, এখন পিডব্লিউডি থেকে 600 কোটি টাকা খরচ করার মালিক হয়ে গেল। অর্জুনদা, আপনি আমার থেকেও ভালো জানেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার তিনি যখন দিনক্ষণ অ্যানাউন্স করলেন নির্বাচনের নির্ঘণ্ট, তখন স্পষ্ট প্রেস কনফারেন্সে বললেন যে নির্বাচনী বিধি লাগু হয়ে গেল, এবার কোনো ধরনের ব্যক্তি আক্রমণ এমনকি প্রমাণ ছাড়া অভিযোগ এগুলো কড়াভাবে ডিল করা হবে। আপনি একটা দলিল নিয়ে এসেছেন, কি আপনার এই দলিলে কি আছে আর কি প্রমাণ আছে যে এত বড় অভিযোগ আপনি করছেন শাসক দলের বিরুদ্ধে? প্রথম কথা হলো সন্দেশখালী টু নৈহাটির দূরি কত, প্রায় 150-125 কিলোমিটার। সন্দেশখালী থেকে রোজগার করে শিবু হাজরা জমি কিনছে নৈহাটিতে কেন? স্বাধীন ভারতের নাগরিক যেখানে হতে পারে। সন্দেশখালী বর্ডার, সেখানে বেশি মধু আছে, কোল্ড পাচারের জায়গা আছে, ক্যাটেল স্মাগলিংয়ের জায়গা আছে, কিন্তু নৈহাটিতে তো সে জায়গা নেই। তাহলে কেন ইনভেস্ট হচ্ছে? কেন? এই নথি আপনি কোনো এজেন্সিকে দিচ্ছেন? অলরেডি দিয়ে দিয়েছি। কাকে? যেখানে দেওয়ার হয়, সিবিআই বা ইডি। আমি তো অ্যাজ এ এমপি যে কোনো এজেন্সিকে চিঠি লিখতে পারি, দিয়েছি। তারপরে আপনি একটা প্রশ্ন করলেন, হ্যাঁ, কি ইলেকশন কমিশন এটা কড়া ভাষায় দিয়েছে। হ্যাঁ, বলেছেন যে প্রমাণ ছাড়া ব্যক্তি অভিযোগ কড়াভাবে দিল। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমাকে কোনো কথা আমি শুনবেন, অর্জুন সিং যদি কারো এগেনস্টে কিছু বলছে, আমার কাছে প্রমাণ আছে। আমি আরও প্রমাণ আপনাকে দেব, কত জমি ওখানে কেনা হয়েছে। আপনি বিশ্বাস করবেন না, ওখানে যে মাছের চাষ ওখানে হচ্ছে তার পুরো একটা নতুন স্ট্রাকচার, নতুন সিস্টেম নৈহাটিতে করে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো প্রমাণ যদি ওনার কাছে থাকে, উনি যদি আপনাদের দেখিয়ে দেয়, আমি খুব কৃতার্থ হব। কে জমি কিনছে আমি এগুলো বলতে পারবো না। পার্থ ভৌমিকের কোথাও যোগাযোগ আছে এটা দেখাতে পারলে আমি বলছি সেই দিনই রাজনীতি থেকে পদত্যাগ করবো। এগুলো বলে, এটা ওর স্বভাব। ব্যারাকপুরের মানুষ জানে ও কি, ব্যারাকপুরের মানুষ জানে আমি কি। আমার 40 বছরের রাজনৈতিক জীবনে কোনো বিরোধী দল, এমনকি বিজেপি, সিপিএম, কংগ্রেস জীবনে কোনোদিন আমার সম্পর্কে এই ধরনের প্রশ্ন তোলেনি। ও দেখেছে ওর পায়ের তলার মাটি নেই, এখন পাগলের প্রলাপ বকছে। ও ভাবছে যে বিজেপি এজেন্সি দিয়ে শাসন চালায়, ও ভাবছে সেটাকে ব্যবহার করবে। কিন্তু আমি স্বাগত জানাচ্ছি, আমার এখানে আসলে আমি সাদা পাতা, আমার কোনো কিছু লুকোনোর নেই। এগুলো যত বলবে আপনি জানবেন পার্থ ভৌমিকের মার্জিন তত বাড়বে। এয়ারফোর্সের যেখানে ফ্লাইট উড়বে, টেক আপ করবে, তার সামনে পুকুর ভরে বিল্ডিং তৈরি করে দেয়। এয়ারফোর্সকে কমপ্লেন করেছিলাম আমি এমপি থাকাকালীন, এখনও এমপি আছে, কমপ্লেন অলরেডি ইনকোয়ারি চলছে। পর্যন্ত এখানে আমার প্রশ্ন থাকবে যে 10 তারিখ অবধি যতক্ষণ না তৃণমূল ব্যারাকপুর আসনে অন্য কাউকে টিকিট দিল, এই সমস্ত তথ্য প্রমাণ তো আপনার কাছেই ছিল, আপনি সামনে আনেননি। আজকে আনছেন তার কারণ আপনি ব্যারাকপুরে তৃণমূল টিকিট পান। এটাও ভুল। কেন বলছেন? একটা মঙ্গল পাণ্ডে পার্ক আছে, মঙ্গল পাণ্ডে পার্ক আছে একদম,
ডিফেন্সের জায়গা, ওখানে একজন অসাধু ব্যবসায়ীকে ওখানে যে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা, তাকে ওই পার্কটা দিয়ে দিল টেন্ডার। আমি ডিফেন্স মিনিস্টারকে চিঠি লিখলাম রাজনাথ সিংজির কাছে, তখন আপনি তৃণমূলে। আচ্ছা, আমাকে সেকেন্ড ম্যান তরফ থেকে খবর হলো, কেন তুমি চিঠি পাঠালে, কি করে পাঠালে? আমি এমপি, আমি ডিফেন্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সবার কাছে এই কমপ্লেন করতে পারি। ক্যান্টনমেন্ট বোর্ডকে যেভাবে লুট করা হচ্ছে, তা কার কাছে চিঠি পাঠাবো? আমি অ্যাজ এ এমপি তৃণমূল কংগ্রেস থাকাকালীন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে, গভর্নমেন্টের কাছে পুকুর ভরাট অমুক তমুক রেগুলার কমপ্লেন করেছি। যখনই এই কোনো রিয়েকশান আসে না, তখন আপনার চ্যানেলেও মাঝে মাঝে আমি রিয়েক্ট করতাম কি নাক কাটা কান কাটাকে দিয়ে তৃণমূলকে বাঁচানো যাবে না, আপনার মনে আছে। কিন্তু আমি বলছি অর্জুনদা, এতে আপনি যেটা বলছেন ক্যান্টনমেন্টের, এ তো কেন্দ্রীয় সরকারের একটা অংশেরও দুর্নীতি। সিইও কে কেন্দ্র নিযুক্ত করে, সিইও এগেনস্টে ইনকোয়ারি শুরু করিয়ে দিয়েছিলাম, তার জন্যই আমার উপরে এই রাগটা এলো। সেই জন্যই আপনাকে টিকিট দেওয়া হলো না বলছেন? অনেক কারণ হতে পারে। আমি যে দুর্নীতির বিরুদ্ধে যে বলছি, তার জন্য এইগুলো সব মিলিয়ে করা হয়েছে। একটা তো 2 লাখের কথা, 2 লাখ ভোটে হারবে, তারপরে আমাকে ডেকে এসে আমার উপরে প্রেসার করে, এলাকাতে তছনছ করে, বারবার বলা হতো ভাটপাড়ায় বোমা চলে, ভাটপাড়ায় গুলি চলে, ভাটপাড়া বোমা চলে, ভাটপাড়া গুলি চলে, তৃণমূল ক্ষমতায়, ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ী ছেলে খুন হলো। ওটা কি ভাটপাড়ার মধ্যে পড়ে না। ভাটপাড়াকে একটা মিথ করে দেওয়া হলো কি ভাটপাড়া নাকি বোমা গুলি চলে। অপরাধী আমি যেদিন দলে আবার নেওয়া হলো, সেদিন বলেছিলাম পুরো এলাকা ড্রাগস বিক্রি হচ্ছে, আর এই পার্থকে সবার সামনে বলেছিলাম কি এই পার্থই সব করাচ্ছে। তখন অভিষেক ব্যানার্জি আমাকে বললেন কি আপনি আমাকে লিস্ট দিন। 2 মাস 3 মাস 4 মাস ওই ড্রাগস বন্ধ হলো, আবার চলছে। আপনি স্বর্ণ ব্যবসায়ীর ছেলের কথা বললেন, মারাত্মক, সেই সিসিটিভি ফুটেজও আমরা দেখিয়েছি। আপনি তখনও বলেছিলেন যে এর পেছনে রাজনীতি আছে, নেতা যুক্ত আছে। ওখানকার কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে এই ঘটনাটা করানো হয়েছিল। লোকাল একজন কাউন্সিলর, নাম বলতে পারছি না, ক্যামেরা নালে মানে তদন্তের উপরে পড়বে। আমি তখনও বলেছিলাম, তখন ওখানকার পুলিশ কমিশনার আমার নামে কমপ্লেন করেছিল পার্টিতে কি এইভাবে এমপি কেন বলছেন। আমি বলছি আমি জানি এই ঘটনাটা কি হলো। 2টো রিক্সাওয়ালাকে ধরে বলে দিল এরাই খুন করেছে, এরাই লুট করেছে। আপনি সুমনদা বিশ্বাস করতে পারবেন না কি কিভাবে নেটওয়ার্কটাকে মানে আউট অফ কন্ট্রোল। পার্টি কোনো কন্ট্রোল নেই, পার্টির কোনো কন্ট্রোল নেই। অর্জুনদা, আপনি দুর্নীতির কথা বলছেন, উল্টো দিকে এ রাজ্যে বেশি বাহুবলী নেই, কিন্তু আপনি নাকি এ রাজ্যের 1 নম্বর বাহুবলী। কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিনহুড। আপনার একটা ইমেজ এরকম আছে, এটা মানবেন? কিরাম আপনার নিজের কিরাম লাগে এই ইমেজ? দাদা, যদি কোনো জিনিসের প্রতিবাদ করাটাকে বাহুবলী বলা হয়, কি করা যাবে? কিছু করার নেই। আমি প্রতিবাদী মানুষ, আমি প্রতিবাদ সিপিএম জামানাও করেছি, এখনও করি, আগেও করতাম। এবার আপনি যে দলে থাকেন না, উল্টো দিকের দল বলে যে আপনি ভোটে যেতেন মেশিনারি দিয়ে নয়, মেশিন দিয়ে। এটা বলতে পারে, কিন্তু আপনি তাহলে মনে করুন 2006 সালে 235 সিট সিপিএম জিতে গেল, 15 দিন পরে ভোট হলো। 2001 থেকে ডবল মার্জিনে ভোটে জিতলাম। প্রত্যেকটা বুথে 10খানা করে প্যারামিলিটারি। কোনো সিপিএম একটা কমপ্লেন করেনি, যদি রেকর্ড তুলে দেখুন কি আমি কোনো জায়গায় বুথ দখল করেছি। মানুষ তো ভোট দিয়েছিল। সুভাষ দা যখন বেঁচে ছিলেন, সব হিরো হিরোইন যে এখন তৃণমূলে আছে, ফুটবলার যারা প্লেয়ার, সবাই আমার ওখানে গিয়ে প্রচার করেছিল। ওখানকার লোক একটাই কথা বলে। আপনি 2001 থেকে 2019 টানা এমএলএ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে নির্বাচনের আগে বললেন যে তড়িৎ তোপদারের সঙ্গে সেটিং করে আপনি কাজকর্ম চালাতেন। দেখুন, তড়িৎদা আপনাকে স্নেহ করেন, এটা তো মানবেন। স্নেহ করেন, ভালোবাসেন একটাই কারণে, বা তড়িৎদার তো সিপিএম থেকে কোনোদিন বেরোননি। তড়িৎদা
অনেক কিছু নিন্দুকরা বলে যে তড়িৎ তোপদারকে আপনি লোকসভা ভোটে জিতিয়ে দিতেন আর তার বিনিময়ে বিধানসভায় তড়িৎদা আপনাকে হেল্প করতেন। এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, কাউকে কেউ জেতাতে পারে না, কাউকে কেউ হারাতেও পারবে না যদি মানুষ আপনার সঙ্গে থাকে। এটা আপনি যেই বলে কিছু লোক জানেন যে আমার ক্ষমতা নেই তো আমাকে বলতে হবে, আমি কিছু বলে দেবো। কিন্তু তড়িৎবাবু থেকে অনেক কিছু শিখেছি। তড়িৎবাবুকে রাত 1টা অবধি আমি নিজের চোখে দেখেছি চায়ের দোকানে বসা, আমিও সেইটা অনুসরণ করি। সুভাষ চক্রবর্তীকে অনেক কিছু দেখেছি, যে যাবে তার কাজ করতো, শিখেছি। সেটা বিদ্যুৎবাবুর মধ্যে ছিল না। কংগ্রেসের অনেক নেতাকে দেখেছি, ঘরানা আছে। আমি এটা অবলম্বন করি কি তড়িৎবাবু যে কালচারে যে কায়দায় পলিটিক্সটা করতেন সেই কায়দায় আমি করব। আমার একটা কৌতূহলের প্রশ্ন, এই তড়িৎবাবু বা সুভাষবাবুর মতো, সুভাষদার মতো নেতা আপনার তৃণমূলে কাকে মনে হয় এই ঘরানা এই দিক থেকে? দেখুন, একটা লোক ছিল, এখন শরীর অসুস্থ হয়ে গেছে। আমি সবসময় লোকটাকে, আর অনেক হলে হয়তো আমারও অনেক কিছু অনেক লোক পছন্দ হয় না, কিন্তু মদন মিত্র এরকম একটা স্টাইল আছে, যে যাবে দরজা খুলবে, কিছু ওকে দিয়ে দেবে। তো আমার বিরোধী হতে পারে, আমাকে গালাগালিও দিতে পারে, আমাকে অনেকবার বলে যে তোকে পাঞ্জা কেটে নেবো, অমুক বলেছে, কিন্তু তাও আমার সঙ্গে ভালো রিলেশন। বলার পরেও আমি ফোন করে কথা বলি, দাদা কেন আর তো রেগে আছো? আমাকে বললো তুই যদি অর্জুন সিং যায়, আমি বিটি রোডে বসে থাকি, আমি পরের দিন গিয়ে চাই খেয়ে এসেছি। তো আমি তড়িৎদার কাছ থেকে এত কিছু শিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু শেখেননি? দেখুন, দিদি কাছে অনেক কিছু লড়াই করার স্টাইল শিখেছিলাম আমি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাজনীতি ওনার সঙ্গে অনেক কিছু। হঠাৎ দিদির মতন একজন রাজনীতিবিদ হঠাৎ কারো কথায় চলছে, বা যারা ওনারকে নিয়ে এলো, মজবুত করলো। দেখুন, একা তো কার কথায় চলছে? এখন তো অভিষেক ব্যানার্জির কথাই উনি চলছেন। আমি একটা কথা বলি, যারা এখন পুরনো, যারা তৃণমূল কংগ্রেসকে লড়াই করেছিলেন, এস্টাবলিশ, যখন আমলা সোলে যেতে গেলে আমার গাড়ি ছাড়া কেউ যেত না। একটা সময় শাসনে ঢুকতে গেলে অর্জুন সিংয়ের দরকার হতো। আমলা সোলে যখন চলছে, তো সেই ধরনের লোককে দিদি পছন্দ করতেন। এখনও আমি বলি, যদি উনার কোনো থাকতো তাহলে এই লোকগুলোকে উনি, কিন্তু আস্তে আস্তে উনার যে যাকে উনি তৈরি করেছিলেন, সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ কিছু করতে পারছে না, সবাই অস্বস্তিতে আছে, এভরিবডি। আর একটা সরাসরি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি তো লড়াই করে উঠে আসা এবং নিঃসন্দেহে সাধারণ মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রাখেন। কখনো রাজনীতির প্রয়োজনে ঘটনাচক্রে অ্যাকশন করেছেন? রিভলভার চালাতে পারেন? চালাতে পারি না এরকম কোনো ব্যাপার, আমি শুটিং ক্লাবের মেম্বারও আছি। আচ্ছা, চালাতে পারি না এরকম কোনো ব্যাপার নেই। শেষ কবে চালানোর প্রয়োজন হয়েছিল? ও সব আর অনেক এইসব মধ্যে আর সময় চলে গেছে। এইগুলোই 165-র মধ্যে ধরা যাবে না? না 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 দাদা, এইসব আমাকে যারা কাছ থেকে দেখবে না, তারা আমার ব্যাপারে ভয় পাবে না, তারা ভালোবাসবে বলে। তারা ভালোবাসবে। আপনি একটা কথা বললেন নাকি দিদির এই ব্যাপারটা, আপনার চ্যানেলে দিদি আপনি বলেছিলেন কি অর্জুন সিং এর তো জনপ্রিয়তা আছে, তখন উনি বললেন, আমার মনে আছে এখন কথা, কি না না ওর বাবা ভাই অমুকের নামে সব করে দিয়েছে, এই করে দিয়েছে। দাদা, আমি আপনার মাধ্যমে সবাইকে, দিদিকেও বলছি, আমার লাগে না এসব। আমার বাবার নাম, আমার কাকার নাম, আমার ভাইয়ের নাম আমার কারো লাগে না। আমার কাছে আউটগোয়িং আছে, ইনকামিং নেই। আমরা ব্যবসায়ী ফ্যামিলি, আমাদের ব্যবসা করা অপরাধ না, সবটাই অনলাইন আছে, ইনকাম ট্যাক্স পেই আমরা। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি চেক করুন, আমাদের যত জমি আছে, আমরা যেখান থেকে বসবাস করি, যত আমাদের প্রপার্টি আছে, আমাদের যথেষ্ট আছে। আমি ব্যবসায়ী, এটা আমি অস্বীকার করব না। আমি এটা অস্বীকার করব, কোনো দুর্নীতি করে আমি টাকা রোজগার জীবনে করিনি, করবও না। আমার ছেলের ব্যাপারে আপনি জানেন, কোনোদিন আমি ফ্যামিলির কথায় আসবো। অর্জুনদা, ছেলে এখন কি বলছে? যে পবন সিং যখন আপনি তৃণমূলে গেছিলেন বারবার বারণ করেছিল, বলেছিল বাবা তুমি খুব বড় ভুল করছো। ছেলে এখন বলে, বাবা আমার কথাই তো ঠিক হলো, তখন একটু লজ্জা লাগে। তখন একটু লজ্জা লাগে। অর্জুনদা, এর আগে একাধিকবার আপনি বাবার কথা বললেন,
আপনার বাবা সত্যনারায়ণ সিং ভাটপাড়ায় তিনবার কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন, কিন্তু আপনার বাবা আজীবন কংগ্রেস দলটাই করে গেছেন। কিন্তু আপনি কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার বিজেপি, এত ডিগবাজি কেন করতে হলো? আমি বললাম না, 2021-এর পরিস্থিতিটা খুব ডেঞ্জারাস হয়ে গেছিলো, টাইমিং একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল। কিন্তু আমি জানতাম এই ঘরে আমার আর জায়গা নেই। একটা ভিন্ডিক্টেড মেন্টালিটি লোককে আমি চিনি, কিন্তু তখন মানুষকে বাঁচাবার জন্য আমার কাছে কোনো পথ ছিল না। তাই জন্যে আজকে বিজেপিও একটা স্বীকার করেছে যে এটা টাইমিং একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। তাই জন্যে বিজেপি আমাকে দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করালো। আমার বাবার একটা, আপনি বিশ্বাস করবেন না, আমি যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করি, বাবা আমার সঙ্গে 1 বছর কথা বলেননি। আচ্ছা, তুই কি করছো? বাবা 200% ওই ঘরানার লোক ছিলেন, আমার সঙ্গে কথা বলতেন না 1 বছর ধরে। যখন আমি এমএলএ হলাম তখন একটু ওনারও মনে হলো কি না ঠিক আছে আমার জায়গাটা, উনি জীবনে আমার জন্য কোনো সুপারিশ করেননি। যখন উনি 92 সালে হার্ট অ্যাটাক হয়েছিল, বাইপাস হলো, তারপরে রাজনীতি ছেড়ে দিলেন, আমি মাঝে মাঝে বলতাম আমি একটু বলুন না আমাকে টিকিট, বলো কি আমি কি দেবিলাল হব? আমি তোমার জন্য সিপাহি, তোমার ক্ষমতা থাকলে তুমি এমএলএ হবে? ওই ধরনের বলে আপনার রাজনীতির ঘরানাটা বাবার ঘরানা নয়, তড়িৎ তোপদারের ঘরানা। না, তড়িৎবাবু আমার মনে হচ্ছে বাবার পরে রাজনীতিতে এসছেন। তড়িৎবাবু রাজনীতিটা তো বাবার পরে। তড়িৎবাবু থেকে অনেক কিছু শিখেছি, আমি অস্বীকার করি না, এটা আমি অস্বীকার করলে আমি মানুষকে ভুল বোঝাবো, কিন্তু শিখেছি অনেক কিছু শিখেছি। ওনার এই পাবলিক কন্ট্যাক্ট মারাত্মক। এখনও মাঝে মাঝে একটা ধরুন কেউ কোনো বাড়িতে শ্রাদ্ধ আছে, হঠাৎ দেখছি উনিও বসে আছেন, আমি যাই নমস্কার করি। এই বয়সে 82 মনে হচ্ছে ওনার বয়স, তা উনি বসে থাকেন। এটাই তো পাওনা। আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে মানুষের জনসংযোগটা অনেক বড় কাজ আছে। আপনি বাবার কথা বললেন যে বাবা কোনোদিন আপনাকে এক্সট্রা কোনো ফেভার দিতে চাননি। নরেন্দ্র মোদী সবসময় পরিবারতন্ত্রের বিরুদ্ধে এত কথা বলেন, আপনি সাংসদ, আপনার ছেলে বিধায়ক, এও তো পরিবারতন্ত্রের উদাহরণ। না, এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু বিজেপিতেও যারা করে উঠে আসছে তাদের তো কোনো বাধা নেই। পরিবার মানে আমি সরাসরি এসে বসে গেলাম বা আমার পরিবারকে কোনো ফায়দা দিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। এবার ওই জায়গাটা মানে যে পরিস্থিতি চলছিল তখন ওই জায়গাটা তার অন্য লোকে, ভাটপাড়া এমন একটা জায়গা, ওখানে আপনার অন্য লোক জেতা খুব মুশকিল আছে কোনো কারণে, মানে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট আছে। আপনি যদি বিশ্বাস করবেন কি করবেন আমি জানি না, আপনি যদি কোনো লোককে সকাল থেকে আমার অফিসে বসিয়ে দিন না, আপনি অবাক হয়ে যাবেন কি সামান্য বাড়িতে জলের ঝগড়া হলেও আমাকে মেটাতে হয়, এরকম এক্সেস আছে লোকে। কিন্তু সেই লজিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পরিবারতন্ত্র নয়। পরিবারতন্ত্রের ব্যাপারটা আলাদা। পরিবারতন্ত্রের অভিষেক ব্যানার্জি আর আমার মধ্যে আলাদা। কীরকম? অভিষেক ব্যানার্জি দিদিমণি মুখ্যমন্ত্রী আছেন, উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পুরো যেভাবে আজকে অনেক রকম ব্লেম উঠছে, অনেক রকম কথা উঠছে, এটা তো দিদিমণির উপরে আসতো না। আজকে আমার ছেলের উপরে যদি কোনো ব্লেম উঠে, তো একটা পরিবারতন্ত্রের মধ্যে একটা এমন একটা জায়গা তৈরি হবে, সে জায়গাটা আমার উপরে একটা ব্লেম চলে আসবে। কিন্তু আমার ছেলে বলুন বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ছেলে বা বিজেপিতে অনেক এমপি এমএলএর পরিবারের লোকেরা আছে, এরকম নেই, এরকম প্রচুর আছে। এই পরিবারতন্ত্র মানে পরিবারকে নিয়ে সবটা আমার কবজায় নিয়ে নেব, এরকম ব্যাপার নেই। আর বিজেপি এমন একটা দল, এমএলএ কে হচ্ছে, পার্টি আলাদা লোক চালায়, সংগঠন আলাদা লোক চালায়, অন্য সিস্টেম আলাদা চলে। এটা আপনি বিজেপিতে থেকে সব কিছু চালাবেন, এটা বিজেপিতে নেই। আচ্ছা, বেশ। কিন্তু শুভেন্দু অধিকারীর কথা এবার আসতেই হচ্ছে, তার কারণ শুভেন্দু অধিকারী বলেছেন যে গত রাষ্ট্রপতি নির্বাচনে আপনি নাকি এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু, যিনি এই মুহূর্তে ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি, তাকে ভোট দিয়েছিলেন। তো এটা সত্যি? মানে যদি সত্যি হয় তাহলে তো শরীরে টিএমসি, মনে বিজেপির মতো ব্যাপার না। এটা আমাকে কি দল বলেছিল কি তোমাকে কোনো হুইপ আছে? আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, কোনো হুইপ ছিল না? না। আচ্ছা, এবার আমি রাষ্ট্রপতিকে ইলেকশন মানে ভোট দিচ্ছি,
একটা ভোটকে নষ্ট করব? কাকে? যশবন্ত সিনহা জানি সে জিতবে না। একটা আদিবাসী পরিবার এসছে, কোথাও না কোথাও বিবেকের ব্যাপার থাকে। আর আমি তো তখনও বিজেপির এমপি, আমার উপরে ওনার ভিপ দেয়নি আর লাগবেও না। আমি তো কোনোদিন আপনি শুনলেন কি আমি লোকসভায় দাঁড়িয়ে তারপর থেকে কোনো কথা বলেছি? কথা বলি। তো দেখুন এখানে কি আছে, এখানে কেউ সিস্টেম ফলো করে না। বেশ, অর্জুন দা, আপনি বলছেন যে বিজেপির ঝড় উঠবে এই লোকসভায়। আমার লালু প্রসাদ যাদবের একটা কথা মনে পড়ছে, যে লালু প্রসাদ যাদব প্রয়াত রামবিলাস পাসওয়ানকে বলতেন যে মৌসম বিজ্ঞানী, মানে আবহাওয়াবিদ। কেন? যে দেশের প্রধানমন্ত্রীর নাম যখন অটল বিহারী বাজপেয়ী, তখনও রামবিলাস পাসওয়ান তার মন্ত্রিসভায়। আবার দেশের প্রধানমন্ত্রীর নাম যখন মনমোহন সিং, তখনও তার মন্ত্রিসভায় রামবিলাস পাসওয়ান হাজির। অর্থাৎ ভোটের আগে রামবিলাস পাসওয়ান বুঝে যেতেন যে কে ক্ষমতায় আসছে, কার সঙ্গে যাওয়া উচিত, কংগ্রেস না বিজেপি। হাওয়া বুঝতে পারেন। আপনি বারবার বলছেন যে আমি ব্যারাকপুরের হাওয়া বুঝতে পারি। অর্জুন সিং কি এ রাজ্যে রামবিলাস পাসওয়ান? দেখুন 2019 সালে রামবিলাস পাসওয়ান হওয়াটা খারাপ না। খুব সিনিয়র পলিটিশিয়ান এবং বহু দায়িত্বপূর্ণ পদ সামলেছেন। আপনি যদি দেখেন 2019 সালের কথা, আমাকে তো 1.5 বছর আগে যখন দীনেশ ত্রিবেদী বলেছিলেন রেলমন্ত্রী হওয়ার জন্য, যখন বাজেট পেশ করছিলেন তখন বলেছিলেন রেল আইসিইউতে ছিল, তারপরে তাকে জোর করে কলার ধরে দিদিমণি বসে ওখানে ওনাকে নামিয়ে দিয়েছিলেন। আমাকে সেই দিন বলা হলো যে তুমি ওখানে ব্যারাকপুরটা দেখো, ঠিক আছে? আমি ব্যারাকপুরটা করলাম। হঠাৎ ভোটের সময় বললো তুমি চলে যাও এতে বিহারের একটা কি নাম, ওই বিহারের কোন একটা সাহারসানা, ওখান থেকে কাটিহার থেকে তুমি দাঁড়িয়ে পড়ো। পসিবল? রাজনীতিতে আমাকে কেউ দিয়ে কিন্তু কিছু দেয়নি। আমাকে তো, আমি তো কিষানগঞ্জ থেকে বলতে, কিষানগঞ্জ থেকে। আপনি বলুন আমার একটা ভাটপাড়া এমন বা ব্যারাকপুর এমন জায়গা, আমি যতদিন তৃণমূলে ছিলাম কোনো নেতাকে আমার দরকারই পড়তো না। সব থেকে কম দিদিমণি যদি কোনো মিটিং কোনো দিন ওখানে ব্যারাকপুরে করতে হতো না, করতে দিতাম না, দরকার ছিল না। আমি যদি রাজনীতি করব তো আমাকে তো 24 ঘন্টা কাজ করতে হবে। আমি সবসময় প্যারাসাইট থাকবো, আমার নেতা এসে আমার ঝড় তুলে দেবেন এরকম তো কোনো ব্যাপার নেই। আমার তো মানুষের কাজ করলে মানুষ আমাকে ভোট দেবে। এবার রামবিলাস পাসওয়ান থেকে আমি বলবো ওর ছেলে বেশি দূরদর্শী। ছেলেই বলেছিল কি এখানে তাকে কোনো নেই, আপনি কিন্তু বিজেপির সঙ্গে সমঝোতা করুন। একদম। অর্জুন দা, র্যাপিড ফায়ার রাউন্ড। অর্জুন মানেই অ্যাকশন, তাই পাঠান না জওয়ান? না, অর্জুন মানে অ্যাকশন না। অর্জুন মানে অর্জুন নাম, না পলিটিক্যাল অ্যাকশনটাকে ধরুন না। অর্জুন নামটাই বাবা মা দিয়েছিল যুদ্ধ করার জন্য। একদম। আমি সারা জীবন যুদ্ধ করে গেছি। তৃণমূলে থেকেও তৃণমূল সঙ্গে যুদ্ধ করেছি, সিপিএম এর বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখনো যুদ্ধ করেই যাচ্ছি। আমার যে লগ্ন, মানে যে আমার যে রাশি, আমার রাশিতে যুদ্ধ ছাড়া কিছু নেই। যোদ্ধা অর্জুন। যোদ্ধা অর্জুন। পাঠান না জওয়ান? আমি ওই মুভি বিশ্বাস করি না। আমি সিনেমা দেখেন না? আমি প্র্যাকটিক্যাল। আচ্ছা। ওই ক্যামেরার সামনে পিছন থেকে করবো এইসব আমি বিশ্বাস করি না। দারুণ। সকালে চা না ছাতু শরবত? না, আমি সকালবেলা এই এক্সারসাইজ করার পরে চায়, লিকার চায় খাই, দুটো বিস্কুট খাই, আর তারপরে ওই আর যে টিফিন করি। ভাইয়াজি না অর্জুনজি, কোনটা শুনতে ভালো লাগে? না, ভাইয়া তো ঠিকই, দাদা ভাইয়া এটাই ভালো লাগে। অর্জুন ক্যামাক স্ট্রিট না কালীঘাট? হ্যাঁ, কালীঘাট থেকেই তো আমরা তৈরি হয়েছিলাম। ক্যামাক স্ট্রিট তো মাঝখানি থেকে এলো। কালীঘাটটাকে একটা সম্মান তো সবসময় থাকে। উনি দীর্ঘ লড়াই সাথী আমাদের ছিলেন। সোমনাথ শ্যাম না পার্থ ভৌমিক? দুজনেই আমার পর্যায়ের মধ্যে পড়ে না। ইন্সপেক্টর করালি বাবু নাকি প্রার্থী পার্থ ভৌমিক? না, আমি রাজচক্র থেকে বলেছিলাম কি ভাই তুই ভালো করলি না খারাপ করলি, করালি বাবু মানে তো ঘুষখোর। আপনি দেখেছেন তাহলে? ওটা দেখেছি, দেখেছেন? আমার প্রলয় দেখেছি। আমি ওকে বলেছিলাম আজকে কি ভাই তুমি বদলা নিলে, আসল পাত্রটাকে দিয়ে দিলে ওখানে, তো হাসছে, বলে কি বলছেন এটা আমার মনে যাবে না। ভাই তুমি অনেক চালাক লোক, তুমি ওকে বুঝিয়ে দিলে কি তুমি করালি বাবু অরিজিনাল ঘুষখোর ইন্সপেক্টর। ক্রাইমের কথা হচ্ছে 9mm না পেটো? দেখুন 9mm আর পেটো ওসব কোনো ব্যাপার না, আজকাল যুগে ওসব লাগে না। এখন মাথা দিয়ে রাজনীতি করতে হয়, মাথা দিয়ে সব কিছু করতে হয়। তড়িৎ তোপদার না মুকুল রায়? দেখুন মুকুল রায়
এসি ঘরে রাজনীতি, আর তরিতবদার মাটির উপরে রাজনীতি। এটা তরিতবদার নিশ্চয়ই উনার থেকে অনেক কিছু শিখেছে। আমি জানি না পরের প্রশ্নটা এই উত্তরটাই আপনি রিপিট করবেন কিনা, মদন মিত্র না সৌগত রায়? না, মদন মিত্র একটা আলাদা লোক। সৌগত দা সিনিয়র মানুষ আছেন, বিদ্বান মানুষ। মদন মিত্র মাটির উপরে, মদন মিত্র একদম বেস লেভেলে, মানে মাঝে মাঝে অফসোস হয় সিপিএম জমানায় মদন দা এসএসকেএমে ভর্তি করাতে পারতো, কিন্তু আজকে পারে না, খুব কষ্ট লাগে। এসএসকেএমে মানে মনে পড়ে যায় মদন দা, এখন বেচারা নিজেই ভর্তি হতে পারে না। আমার শেষ প্রশ্ন, কৃষ্ণ না অর্জুন? কৃষ্ণ অর্জুন একই ব্যাপার। ঠিক যেমন আমি শুরু করেছিলাম যে ব্যারাকপুরে পার্থ আর অর্জুন একই ব্যাপার, কারণ পার্থই অর্জুন, অর্জুনই পার্থ। দেখুন, মহাভারতের তৃতীয় পাণ্ডব অভ্যর্থ লক্ষ্যে তীর ছুঁড়তে পারতেন। এখন বঙ্গ রাজনীতির তৃতীয় পাণ্ডব মানে অর্জুন দা, অর্জুন সিং ব্যারাকপুরে লক্ষ্যভেদ করতে পারেন কি না সেটা সময় বলবে। কিন্তু বিরোধী শিবিরের তৃতীয় পাণ্ডব মানে পার্থ ভৌমিকের দিকে তিনি এতগুলো তীর ছুঁড়লেন, তার জবাবে পার্থ ভৌমিক কী বলছেন সেদিকেও আমাদের নজর থাকবে। তার প্রতিক্রিয়া পেলেও আমরা সমানভাবে তুলে ধরবো আপনাদের সামনে। অর্জুন দা, আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবার ধন্যবাদ। খুব ভালো থাকবেন।